তো আজকের মুভিটি একটি জার্মান মুভি, কিন্তু টুইস্ট হচ্ছে গল্পটি সম্পূর্ণই কলকাতাতেই শ্যুট করা আর বাংলা ভাষাতেই। আর এই গল্পটি আমার দেখা এখনো পর্যন্ত সবথেকে বেস্ট লাভ স্টোরি এটা। তো চলো গল্পে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই দেখতে পাই পুরানো কলকাতার একটি গ্রাম। তো সেখানে একটি গাড়ি আসে এবং একটি পুরানো কারখানার সামনে গাড়িটি দাঁড়ায়। তো গাড়িটির থেকে একটি বয়স্ক লোক বার হয় এবং সে ওই কারখানার মধ্যে প্রবেশ করে। তো আমরা কারখানার মধ্যে অনেক যন্ত্রপাতি দেখতে পাই, সব কিছুই আজকে প্রায় ধ্বংসের পথে। কতকটা ওই নামেই কারখানার অস্তিত্ব টিকে আছে। তো বয়স্ক লোকটি পুরো কারখানাটাই কতকটা পরম যত্নে প্রত্যক্ষ করছিল, যেন কতকটা তার জীবনের অর্ধেক স্মৃতি এখানেই জড়িয়ে আছে। তো লোকটি কারখানার বাইরে একটি বাচ্চা মেয়ের কণ্ঠ শুনে সেই দিকে তাকায়, আর সে দেখতে পায় সেখানে একটি বাচ্চা মেয়ে ও একটি বৃদ্ধা আছে। তো ওই বৃদ্ধাকে দেখে এই লোকটি কেমন চমকে ওঠে, আর সিন ফ্ল্যাশব্যাকে যায়। তখনও ব্রিটিশদের শাসনকাল চলছে। একটা পাটের কারখানা দেখতে পাই। আসলে এই পাট কারখানায় ছোট বাচ্চাদেরকে বিক্রি করে দেওয়া হয়, তারপরে সেই বাচ্চাগুলোকে এখানে বেকার খাটানো হয় এবং খুব অল্প পরিমাণে অর্থ তাদের দেওয়া হয় এবং তাদেরকে একবেলা খেতে দেওয়া হয়। তারা সারাদিন কাজের পরে যে অর্থটুকু কামায় তার থেকে তাদেরকে খাবার কিনে খেতে হয়। আর সেখানে প্রত্যেকটা ছেলে মেয়ের কোনো নাম থাকতো না, ওই 1, 2, 3 এইভাবে নাম্বার হিসাবে এক একজনকে ডাকা হতো। আর তাদের মধ্যেই একজন এই ছেলেটির নাম রবি। রবি প্রতিদিন ওই 1 পয়সার বিনিময়ে শুধুই ভাত কিনত, না সঙ্গে তরকারি না, শুধুই ভাত নিত। তো ম্যানেজার রবিকে বলে, তুই এমনিই রোগা, তাতে তুই খাচ্ছিস না, হ্যাঁ কদিন পরে তো মরেই যাবি। তো রবি কিছুই বলে না, সে ওই ভাতটুকু খেয়ে তার ঘরে চলে আসে। আর আমরা দেখতে পাই রবি না খেয়ে খেয়ে টাকাগুলো জমিয়ে রেখেছে, কারণ সে আরও অনেক টাকা জমাতে চায়, কারণ সে একদিন এই টাকাগুলো দিয়ে এই কারখানার থেকে সে নিজেকে মুক্ত করে স্বাধীন জীবন পালন করবে। তো রাত্রেবেলা সবাই যখন ঘুমিয়ে পড়ত, রবি তখন একা একাই উঠে পাট বুনত, কারণ যারা এই পাট বুনতে পারে তাদেরকে এই কারখানা বেশি টাকা দেয়। তাই সে রাত্রেবেলা চুপি সারে এই কাজ সে শিখতে থাকে, কারণ তাকে অনেক টাকা খুব তাড়াতাড়ি জমাতে হবে এবং তাকে এই কারখানা থেকে মুক্তি পেতেই হবে। তো পরের দিন সকালে কারখানার বাইরে একটি ছোট্ট মেয়েকে দেখতে পাই, এর নাম মাসা। আসলে এই মাসার বাবা মাসাকে এখানে বিক্রি করতে এসেছে। তো মাসার বাবা বার্গারিং করে মাসার দাম ফেলে 50 টাকা, কিন্তু ম্যানেজার বলে আমি 25 টাকার একটা টাকাও বেশি দেবো না। তো তখন মাসার বাবা মাসার গালে একটা চড় মারে আর বলে, আমার মেয়ে খুবই শক্ত, 3 জনের কাজ একাই করে দেয়। কিন্তু এর পরেও ম্যানেজার 25 টাকার একটা টাকাও বেশি দেয় না। তো মাসার বাবা চলে যাওয়ার সময় মাসাকে বলে, আমি শহরে একটা কাজ পেয়ে গেলেই তোকে এসে নিয়ে যাব। তো মাসাও এখানে সবার সঙ্গে কাজ করতে থাকে। তো মাসা তার নিজের নাম্বার এখনও জানে না, তাই সে খাবার চাইতে গেলে তাকে দেওয়া হয় না। তো মাসা মন খারাপ করে একটা কোনায় এসে বসে থাকে। তো রবি মাসাকে দেখে, সে তার শুকনো ভাত নিয়ে এসে মাসাকে দেয়, আর মাসা তার গোগ্রাসে গিলতে থাকে, কারণ এখানে হাড় ভাঙা খাটুনির পরে মাসার সত্যিই খুব খিদে লেগেছিল এবং তাদের মধ্যেও একটা বন্ধুত্ব হয়ে যায়। তো রাত্রেবেলা ফ্যাক্টরির ছাদে বসে এরা দুজন গল্প করছিল। তো রবি মাসাকে বলে, একদিন আমি এখান থেকে বেরিয়ে ঠিক ওই শহরে চলে যাব এবং ওই শহরে বসে এই অন্ধকার কারখানাটা আমি দেখতে চাই। তো পরের দিন রবি পাট বুনছিল। তো রবির এই পাট বোনা ম্যানেজারের খুব পছন্দ হয়। তো ম্যানেজার রবিকে বলে, এবার থেকে তুইও পাট বুনবি, তোকে আমি 7 আনা করে দেব। কিন্তু রবি ম্যানেজারের মুখের ওপরেই বলে দেয় যে সে 7 আনায় কাজ করবে না, তাকে 20 আনা দিতে হবে, কারণ যারা পাট বোনে তাদেরকে 20 আনা করেই দেওয়া হয়, আর সে বাচ্চা বোনে তাকে ঠকিয়ে 7 আনায় কাজ করাতে চায়। শহরের এক বাবু আসে, আসলে সে মাঝে মধ্যেই এখানে আসে, আর যে মেয়েগুলোকে তার পছন্দ হয় তাদের সঙ্গে সেটাই করে। তো আজকে তার মাসাকে পছন্দ হয়। আর এদিকে ম্যানেজার রবিকে আবারও ধরে এবং 7 আনা 8 আনা এরকম করে বাড়াতে বাড়াতে অবশেষে রবি 15 আনায় কাজ করতে রাজি হয়ে যায়। তো রবি প্রথম দিনের টাকায় মাসার জন্য একটা আস্ত মুরগি নিয়ে আসে। তো রবি হিসেব করে মাসাকে বলে, এইভাবে যদি সে কাজ করতে পারে তাহলে সে 4 বছরের মধ্যে এখান থেকে মুক্তি পেয়ে যাবে। আসলে তাদেরকে যে টাকায় এখানে বিক্রি করা হয়েছে তার থেকে বেশি টাকা দিতে পারলেই তাদেরকে এখান থেকে মুক্তি দেওয়া হবে। মাসা বলে, তুই 4 বছর থাক, আমি কালকেই তো মুক্তি পেয়ে যাব। রবি বলে, আমি জানি এই কথাগুলো তুই কেন বলছিস। ওই যে সেই দিন শহর থেকে যে বাবু এসেছিল, ওই লোকটা তোকে স্বপ্ন দেখিয়ে গেছে, তাই না? যে তোকে শহরে নিয়ে যাবে, স্কুলে ভর্তি করাবে, তোকে অনেক বড় করবে, দায়িত্ব নেবে, চাকরি দেবে, আর কি কি বলেছে তার ঠিক নেই। যাই হোক,
ও এইসবের কিছুই তোর সঙ্গে করবে না। মাসা বলে, হ্যাঁ এরকম কিছুই বলেছিল, তা তুই কি করে জানলি? রবি বলে, হ্যাঁ আমি সবই জানি। ওই লোক তোকে লোভ দেখিয়ে শুধু ভোগই করবে, আর কিছুই করবে না। আর একটা সত্যি কথা তোকে বলি, তোর বাবা আর কখনো তোকে এখান থেকে বার করে নিয়ে যাবে না, কারণ এখানে সবাই ওই দিতেই আসে, কেউ নিতে আসে না। কিন্তু মাসা এটা মানতেই চায় না। তার বাবাকে নিয়ে এমন কথা বলায় সে কতকটা রবির ওপরে রেগে যায় এবং সেখান থেকে উঠে সে চলে যায়। এরপর থেকে মাসা রবির সঙ্গে আর কথাই বলছে না। কিছুদিন পরে কারখানায় একটা বায়োস্কোপ আসে। তো রবি ওই বায়োস্কোপের দুটো টিকিট কেনে, একটা তার জন্য, একটা মাসার জন্য, যাতে মাসার রাগটা ভাঙে। তো অবশেষেই তারা দুজন মিলে একসঙ্গে বায়োস্কোপ দেখে। তো মাসা কোনোদিনও বায়োস্কোপ দেখিনি, তো সে আজকে দেখে খুবই খুশি এবং তার রবির ওপর থেকে সব রাগ উঠে যায়। তো এরপরে রবি ম্যানেজারের কাছে গিয়ে তার জমানো সব টাকা দিয়ে দেয়। সব মিলিয়ে মোট হয়েছে 25 টাকা। আসলে সে মাসাকে কিনতে চায়, যাতে সে মাসাকে এখান থেকে মুক্ত করতে পারে। এটাই হয়তো ভালোবাসা। সে এতদিন নিজের জন্য না খেয়ে টাকাগুলো বোঝাচ্ছিল, আর আজকে মাসার জন্য সে সব টাকা বিনা স্বার্থেই দিয়ে দিল। তো কারখানার ম্যানেজার বলে, আমি এই টাকায় মাসাকে দিতে পারবো না। রবি বলে, কেন? ওর বাবা তো ওকে 25 টাকায় এখানে বিক্রি করেছে। ম্যানেজার বলে, শহরের বাবু আরও বেশি টাকা দেবে বলেছে, আর তুই যদি 100 টাকা দিস তাহলে আমি মাসাকে ছাড়তে পারি। তো এইবারে রবি আবার ঘরে যায় এবং তার কাছে আর যে কটা টাকা অবশিষ্ট ছিল সব নিয়ে আসে। তো এইবারে সব মিলিয়ে 55 টাকা হয়েছে। রবি বলে, আর 45 টাকা আমার কাজের থেকে আপনি কেটে নেবেন। তো সেই দিন রাত্রেবেলাতেই ম্যানেজার মাসাকে নিয়ে কারখানার মেন গেটে আসে, তাকে এখান থেকে মুক্ত করার জন্য। তো মাসা পিছন দিকে তাকিয়ে দেখে সেখানে রবি দাঁড়িয়ে আছে। তো মাসা রবির কাছে এসে বলে, তুই এখানে কি করছিস? তো রবি কিছুই বলে না। সে মাসার হাতে 2 টাকা দিয়ে বলে, এটা তোর বাস ভাড়া, আর কিছু খেয়ে নিস, আর শহরে গিয়ে তোর বাবাকে খুঁজে নিস। মাসা বলে, তাহলে তুই তোর জমানো টাকাগুলো দিয়ে আমাকে মুক্ত করে দিচ্ছিস? রবি শুধু হ্যাঁ সূচক ঘাড় নাড়ায়। মাসা বলে, তাহলে কি আমাদের আর কখনো দেখা হবে না? রবি বলে, জানি না। মাসা বলে, তুই যতদিন না এখান থেকে মুক্তি পাচ্ছিস ততদিন আমি শহরের সবথেকে বড় শিব মন্দিরে গিয়ে প্রত্যেক পূর্ণিমায় তোর জন্য অপেক্ষা করব। এবং মাসা রবিকে একটা স্মৃতিচিহ্ন দিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপরে মাসা 1 টাকা দিয়ে টিকিট কিনে কলকাতার বাস ধরে কলকাতাতে চলে আসে। গাড়ি ঘোড়া মানুষজনের ভিড়ে সে যেন কতকটা হাঁপিয়ে উঠছে। সে কোথায় যাবে, কি করবে কিছুই বুঝতে পারছে না। কতকটা সে দিশেহারা হয়ে পড়ছে। তো মাসার খিদে লাগে, সে একটা হোটেলে যায় এবং বাকি 1 টাকা দিয়ে সে ভাত কেনে। তো হোটেলের মালিক মাসাকে বাচ্চা পেয়ে 1 টাকার শুধুই ভাত দেয়, তার সঙ্গে কোনো তরকারি দেয় না। তো মাসার যা খিদে পেয়েছে সে ওই ভাতটুকুই গোগ্রাসে খেয়ে ফেলে। কিন্তু আজকের দিনটা না হয় হলো, কিন্তু কাল থেকে সে খাবেই বা কি, আর থাকবেই বা কোথায়? তার কাছে তো আর টাকাই নেই। সে ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেতে থাকে এবং রাত্রেবেলা ওই রাস্তার ধারেই শুয়ে পড়ে। আর এইদিকে ফ্যাক্টরিতে রবিকে দেখতে পাই, সে একটা জায়গায় গর্ত খুঁড়ে ফ্যাক্টরি থেকে লুকিয়ে পালিয়ে যায়। মাসা রাস্তার ধারে শুয়েছিল, সে কতকটা ঘুমিয়েই পড়েছিল। হঠাৎ একটি লোক এসে তার সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে, আর তখনই সেখানে একটি মহিলা চলে আসে এবং লোকটিকে মাসার থেকে ছাড়িয়ে নেয় আর বলে, আরে ওটা তোর মেয়ের বয়সী হয়, ওর সঙ্গে এই সব করতে তোর লজ্জা করে না? দূর হয় এখান থেকে। তো এরপরে মহিলাটি মাসাকে তার সঙ্গে করে নিয়ে চলে আসে। আর এইদিকে রবি বাস স্ট্যান্ডে এসে কলকাতা যাওয়ার টিকিট কেনে। আর ঠিক এমন সময় সেখানে কারখানার ম্যানেজার চলে আসে। তো রবি ওই কাউন্টারেই লুকিয়ে পড়ে এবং রবি ওই কাউন্টারের হাতে টাকা গুঁজে দেয় আর তাকে বলে সে যে এখানে আছে কারখানার ম্যানেজারকে সে যেন কিছুই না বলে। তো যথারীতি কারখানার ম্যানেজার কাউন্টারে থাকা ওই লোকটিকে বলে যে এখান দিয়ে কোনো ছেলে গেছে কিনা। তো কাউন্টারের লোকটি অস্বীকার করে। তো ম্যানেজার বুঝতে পারে যে এই কাউন্টারের লোক মিথ্যে কথা বলছে, কারণ কারখানা থেকে কেউ পালালে তাকে এই পথ দিয়েই যেতে হবে। তাই ম্যানেজার কাউন্টারকে কিছু টাকা দেয়। আর এইদিকে কাউন্টারের মধ্যে লুকিয়ে থাকা রবি কাউন্টারম্যানকে লুকিয়ে কিছু টাকা সেও দেয়। এইভাবে কারখানার ম্যানেজার আর রবির মধ্যে দর কষাকষি হয়। শেষমেশ রবি টাকার কাছে হেরেই যায় এবং কাউন্টারম্যান রবিকে দেখিয়ে দেয় আর ম্যানেজার তাকে ধরে আবার কারখানাতেই তাকে নিয়ে যায়। তো পরের দিন সকালে যখন মাসার ঘুম ভাঙে তো সে দেখতে পায় সে একটা ঘরের মধ্যে আসে। তো সে ঘরের বাইরের দিকে আসতেই দেখতে পায় কালকের রাতের সেই লোকটি ওখানে বসে আছে। তো সে ভয় পেয়ে যায়
এবং সেখান থেকে ছুটতে বেরিয়ে যায় এবং ওই মহিলাটি তাকে ধরে ফেলে। মাসা ভয় পেয়ে ওই লোকটির কথা ওই মহিলাটিকে বলে। তো মহিলাটি মাসাকে অবাক করে তাকে ধরে আবার এই বাড়িতেই নিয়ে আসে এবং একটা ঘরে মাসাকে আটকে দেয়। আসলে ওই লোকটি ছিল এই মহিলাটির স্বামী বা মেন ব্রোকারই বলতে পারো। আসলে এটি একটি পতিতালয়, আর এইভাবে মাসার মতো অনেক অনাথ মেয়েকে ঠিক এই রকমভাবেই এখানে আনা হয়। তো মাসার মতো আজকে আরও 2টো মেয়ে আছে এবং ওই মহিলাটি আর ওনার স্বামী এদেরকে ভালো রকম বুঝিয়ে যায় যে নতুন বাবু আসলে তাদের সঙ্গে কেমন আচরণ করতে হবে। কিছুক্ষণ পরে একটি লোক আসে এবং তার মাসাকেই পছন্দ হয়। তো লোকটি যখন পিছন ঘুরে জামা কাপড় খুলছিল, আর ঠিক তখনই সুযোগ বুঝেই মাসা সেখান থেকে পালিয়ে যায়। মাসা পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষমেশ সে ধরা পড়ে যায়। এদের যা নেটওয়ার্ক, এদের হাত থেকে পালানো অত সহজ নয়। তারপরে মাসাকে ধরে এনে বেধড়ক পেটানো হয়। তো এরপরে 20 বছর কেটে যায়। তো আমরা কারখানাতে রবিকে দেখতে পাই। সে ম্যানেজারের টেবিলে 1000 টাকা রাখে, কারণ সে আজকে এখান থেকে মুক্ত হতে চায়। ম্যানেজার রবিকে বলে, তুই এখানে সব থেকে ভালো কাজ করিস, তোকে এখান থেকে ছেড়ে দেওয়া মানে আমাদেরই লস। আচ্ছা, তোর মাইনে আমি ডবল করে দেব, তুই থেকে যা। কিন্তু রবি তার কোনো কথাতেই রাজি হয় না। তো সে সেখান থেকে নিজেকে মুক্ত করে কলকাতায় চলে আসে। আর এইদিকে মাসা পতিতালয়ের নাম করা একজন বাইজি হয়েছে। আর মাসার কাছেই প্রায় সময় একজন কাস্টম অফিসার আসতো, এর নাম ইয়াসির। এ মাসাকে সত্যিই খুব ভালোবাসত। আর এইদিকে রবি কলকাতায় এসে সবথেকে বড় শিব মন্দির সে খোঁজে, কারণ আজকে ছিল পূর্ণিমা। আর মাসা বলে গেছিল সে প্রত্যেক পূর্ণিমায় রবির জন্য শহরের সবথেকে বড় শিব মন্দিরে অপেক্ষা করবে। তো রবি নৌকা থেকে নেমে শিব মন্দিরে আসে। হ্যাঁ, মাসাও আজকে এসছে, কিন্তু সবথেকে বড় সমস্যা, এরা ছোটবেলায় একে অপরকে চিনত, কিন্তু এখন তারা অনেক বড় হয়ে গেছে। সুতরাং একে অপরকে ফট করে চিনে ফেলা খুব একটা সহজ কাজ নয়। তবে সেই সময় মাসার দেওয়া স্মৃতিচিহ্নটা রবি এখনও তার গলাতে রেখে দিয়েছে। তো মাসা এখানে পুজো দিয়ে সে চলে যায়। তো আজকে তারা এই শিব মন্দিরে এত কাছাকাছি থাকা সত্ত্বেও কেউ কাউকে দেখতেই পায় না বা কতকটা চিনতেই পারে না। মাসা প্রতিবারের মতোই হতাশাগ্রস্ত হয়ে সে চলে যায়। তো এরপরে রবি কাজ খোঁজার চেষ্টা করে, কিন্তু কাজ বললেই তার কাজ না। সে অনেক কষ্টে একটা কার্পেটের দোকানে আসে। সেই দোকানের মালিক এক বৃদ্ধ। তো সে রবিকে একটা কার্পেট দেখায়। রবি বলে এটা কয়েকদিন আগেই বানানো হয়েছে, আর এই কার্পেটটার সুতোর কাজ ভালো না, সস্তার। তো লোকটি বুঝে যায় যে রবি এইসব বিষয়ে খুবই অভিজ্ঞ। তো লোকটি রবিকে বলে, তোমাকে মাইনে দিয়ে রাখার মতো আমার ক্ষমতা নেই। আমার দোকান থেকে যা আয় হয় তাতে আমার আর আমার নাতনির সংসারটাই ঠিক করে চলে না, আর তোমাকে কি দেব? রবি বলে, আমাকে কোনো টাকা দিতে হবে না, দুবেলা দুমুঠো খেতে দেবেন, আর এই দোকানটাতেই আমাকে একটু থাকতে দিলেই হবে, আর কিছু চাই না। তো বৃদ্ধ লোকটি তাতেই রাজি হয়ে যায়। তো এরপরে আস্তে আস্তে রবিকে দীপার খুব ভালো লেগে যায়, মানে সে কতকটা রবিকে ভালোই বেসে ফেলে। দীপা হচ্ছে ওই বৃদ্ধর নাতনি। তো রবি সারাদিন এখানে কাজ করে, আর রাত্রেবেলা সে মাসাকে খুঁজতে বেরোয়। আসলে সেই সময় বেশিরভাগ অনাথ মেয়েদের এই পতিতালয়েই ঠাঁই হতো। তো রবি এখানে মাসার খোঁজ করতে থাকে, কিন্তু কেউ ঠিকভাবে বলতেই পারে না। তো রবির সঙ্গে এক ব্রোকারের দেখা হয়। তো সে বলে যদি রবি তাকে 50 টাকা দেয় তাহলে সে মাসার খোঁজ দিতে পারবে। তো রবি তাতেই রাজি হয়ে যায়। তো যখন তারা যাচ্ছিল তখন ওই লোকটির সঙ্গে এদের দেখা হয়। তো সে রবিকে বলে তাকে 100 টাকা দিতে হবে, নয়তো সে যেতে দেবে না। এইবারে এই নিয়ে তাদের মধ্যে তর্ক হতে থাকে এবং তা শেষমেশ হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় এবং তারা রবিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তো পরের দিন রবিদের দোকানে ওই ইয়ানি নামে কাস্টম অফিসারটি আসে। আসলে সে রবির কাছ থেকে সবথেকে দামি এবং ভালো কার্পেট নিতে এসেছে। আসলে সেই কার্পেটটি মাসাকে দিতে চায়। তো রবিও দোকানের সবথেকে সুন্দর কার্পেটটি বার করে দেখায়। রবি তো আর জানে না যে এই কার্পেটটি তার প্রিয় মানুষের কাছেই যাচ্ছে। আর এইদিকে পতিতালয়ে সেই মহিলাটি মাসাকে বোঝাচ্ছে যে সে যেন ইয়ানিকে বিয়ে করে, কিন্তু মাসা এতে একদমই রাজি হয় না। তো মহিলাটি বলে যে তুই কার জন্য অপেক্ষা করছিস, ও আসবে না কোনোদিনও, আর আসার হলে এতদিন তো এসেই যেত না। তো ওখানে আরও অনেকেই মাসাকে বোঝায়, কিন্তু মাসা কারোর কথা শোনে না। সে শেষ পর্যন্ত রবির জন্য অপেক্ষা করবেই। আর এইদিকে প্রতিদিনের মতোই রবি আজকেও বেরোয় মাসার খোঁজ করতে, কিন্তু আজকে দীপা ব্যাপারটা খেয়াল করে, কারণ সে প্রতিদিন রবিকে ঠিক এই টাইমেই কোথাও একটা বেরিয়ে যেতে সে দেখে। আর সে যেহেতু রবিকে ভালোবাসে তাই সে আজকে সাহস করে রবির পিছু নেয়। রবি যে কোথায় যায় সে আজকে দেখেই ছাড়বে। তো রবিকে পতিতালয়ে ঢুকতে দেখে দীপার কেমন একটা লাগে, স্বাভাবিক। রবি যে এখানে কেন আসে সে তো আর জানে না, ওই জন্য। তো দীপা একজন মহিলাকে কিছু টাকা দেয়
এবং তার থেকে রবি এখানে কেন আসে তা জেনে নেয়। তো সেই দিন ছিল পূর্ণিমা। তো প্রতিবারের মতোই মাসা আজকেও শিব মন্দিরে আসে, আর এদিকে রবিও আসে। তো আজকে মন্দিরে এসে মাসা রবিকে চিনতে পারে, কারণ তার দেওয়া স্মৃতিচিহ্ন রবির গলাতে এখনও আছে। আর তাছাড়া দীপা মাসার সঙ্গে দেখা করেছিল এবং তাকে বলেছিল যে রবির সঙ্গে তার বিয়ে হয়ে গেছে। তো মাসা রবিকে চিনতে পারলেও রবি তো মাসাকে চিনতে পারে না, মানে সে কতকটা মাসাকে দেখতেই পায় না, মাসা তাকে লুকিয়ে দেখছিল। তো প্রতিবারের মতোই রবি এবারও হতাশ হয়ে ফিরে যাচ্ছিল। মাসা দূর থেকে এক দৃষ্টিতে রবির দিকে তাকিয়ে থাকে, আর দীপা কতকটা তাড়াতাড়ি করেই রবিকে নিয়ে সেখান থেকে চলে যায়। রবি দোকানের জন্য একটা টেলিফোন কিনে নিয়ে আসে। তো সে দীপার দাদুকে বোঝায় এবার থেকে আমরা বিদেশেও ব্যবসা করব। সে কিছু বিদেশি কোম্পানির কাছে তাদের নাম্বার দিয়ে এসছে, শুধু ফোনের অপেক্ষা। তো দীপার দাদু তো কিছুই বুঝতে পারে না, আসলে সেই সময় এই টেলিফোনের চল অত ছিল না, ওই জন্য সে বুঝতে পারে না। তো দীপার দাদু কতকটা উপহাস করেই চলে যায়। সে বলে এতে কোনো কাজ হবে না। তো তারা ফোনের অপেক্ষা করতে করতে ঘুমিয়েই পড়ে। হঠাৎ টেলিফোনটা বেজে ওঠে। রবিও ফট করে ফোনটি তোলে এবং বিদেশি এক কোম্পানি থেকে 30টা কার্পেটের অর্ডার আসে। তো এটা শুনে এরা সবাই খুব খুশি হয়, কারণ তাদের বছরে 30টা কার্পেট বিক্রি হয় না, আর সেখানে একদিনেই 30টা কার্পেট অর্ডার এসছে। তো দীপার দাদু বলে এই খুশির খবরটা আমাদের সেলিব্রেট করতেই হবে, বলে সে রান্নাঘরে যায় এবং কিছুক্ষণ পরেই কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। তো তড়িঘড়ি করে এরা দুজন রান্নাঘরে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় দীপার দাদু পড়ে গেছে এবং তার অবস্থা খুবই খারাপ। তো দীপার দাদু তার অন্তিমকালে এদের দুজনের হাত এক করে যায়, আর এই দোকানের সমস্ত দায়িত্ব রবির হাতে তুলে দেয়। আর এই রকম একটা পরিস্থিতিতে রবিরও কিছুই বলার ছিল না। তো রবি এক প্রকার বাধ্য হয়েই দীপাকে বিয়ে করে। তো এরপরে বেশ খানিকটা বছর কেটেও যায়। রবির এখন কার্পেটের ব্যবসা পুরো রমরমিয়ে চলছে। সে এখন কলকাতার সব থেকে বড় কার্পেট ব্যবসায়ী। তো আজকে রবি কাস্টম অফিসে আসে, কারণ তার ব্যবসার কিছু কাগজপত্র নিয়ে প্রবলেম হচ্ছিল। তো সেখানে থাকা কর্মকর্তারা রবিকে কতকটা পাত্তাই দিচ্ছিল না। তো অবশেষে কাস্টম অফিসার বেরিয়ে আসে। সে আর কেউই নয়, ইয়ান। তো সে রবিকে চিনতে পারে। তো সে রবিকে দেখে খুব খুশি হয় আর বলে তোমার কাছ থেকে যে কার্পেট আমি নিয়েছিলাম তার জোরেই হয়তো যাকে আমি বিয়ে করতে চাইতাম তাকে আজকে আমি জীবনসঙ্গী হিসাবে পেয়ে গেছি। এবং সে রবিকে রাত্রেবেলা খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। তো রবি বাড়িতে এসে দীপাকে বলে, কিন্তু দীপা ওই পার্টিতে যেতে রাজি হয় না, কারণ সে অত বড় বড় মানুষের সামনে সে অতটা কমফোর্টেবল না। তো রবিও শেষমেশ দীপাকে বুঝিয়ে পার্টিতে নিয়ে আসে। তো পার্টিতে কাস্টম অফিসার ইয়ানি তার স্ত্রীর সঙ্গে রবির পরিচয় করিয়ে দেয়। সে বলে এই হচ্ছে আমার স্ত্রী মাসা, আমি এর জন্যই তোমার কাছ থেকে কার্পেট নিয়েছিলাম। তো কয়েক মুহূর্তের জন্যই রবির পৃথিবীটা যেন ওখানেই থেমে যায়। সে মাসার দিকে একটানা তাকিয়ে থাকে, আর মাসাও রবিকে দেখতে থাকে। আর এখানে দীপা কতকটা অস্বস্তিতে পড়ে যায়। তো টেবিলে 4 জন বসে আছে, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই। মানে বুঝতেই পারছো এই সিচুয়েশনটা কতটা গোপনীয় আর কঠিন। তো এরপরে ইয়ানি সবাইকে নাচার জন্য বলে, কিন্তু মাসা আর রবি নাচতে চায় না। তো ইয়ানি দীপাকে নিয়ে নাচতে যায়। এখন শুধু টেবিলে মাসা আর রবিই বসে আছে। তো রবি মাসাকে বলে আমি প্রত্যেক পূর্ণিমায় ওই শিব মন্দিরে যেতাম, কিন্তু তুমি তো আসোনি। মাসা বলে হ্যাঁ আমিও যেতাম, কিন্তু আমি তোমার সামনে যাই না, কারণ তুমি তো তোমার স্ত্রীকে নিয়ে আসছে। রবি বলে না না না, তুমি যেমন ভাবছো তেমন কিছুই না। মাসা বলে তোমার জন্য আমি অনেকটা বছর অপেক্ষা করেছি, মনে মনে একটা বিশ্বাস ছিল যে তুমি আসবে, কিন্তু বিয়ে করে বসে আছো। আর সেই দিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যেন কোনোদিনও তোমার সঙ্গে আমার আর দেখা না হয়। রবি পুরো স্তব্ধ হয়েই বসে থাকে, সে কোনো উত্তর দেয় না। তো এর পরের দিন থেকে রবির কাজে আর মন বসে না, সে নিজেকে স্থির রাখতেই পারছে না। তো একদিন সে সব কিছুই ভুলে মাসাদের বাড়িতে চলে আসে। তো মাসা যখন দরজা খুলে দেখে রবি, তো সে মুখের ওপরই দরজা বন্ধ করে দেয়। তো মাসা ঘরের মধ্যেই কাঁদতে থাকে আর বলে তুমি এখান থেকে চলে যাও, তোমার সঙ্গে আমি কোনো কথাই বলতে চাই না। তো রবি ঘরের বাইরে থেকে শুধুই একটা কথা বলে যে যেদিন তুমি আমাকে মন্দিরে দীপার সঙ্গে দেখেছিলে সেই দিন আমি বিবাহিত ছিলাম। সেই দিন যদি অভিমান করে না বসে থাকতে, আমার সামনে আসতে, তাহলে আজকের আমাদের এই দিনটা আর দেখতে হতো না, আর আমাদের ভালোবাসাটা এইভাবে শেষ হয়ে যেত না। তো এরপরে রবি সেখান থেকে চলে আসে। তো রবি তার অফিসেই কাজ করছিল, আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো রবি তখন বাইরে দেখতে পায় ওই বৃষ্টির মধ্যেই মাসা এসে দাঁড়িয়েছে,
আসলে মাসা উপলব্ধি করেছে যে রবিও তাকে খুবই ভালোবাসতো, তার জন্য সে অপেক্ষা করেছে। কিন্তু একটা ছোট্ট ভুল বোঝাবুঝির জন্য মাসা তার থেকে অনেক দূরে চলে গেছিল। এখন তাদের দুজনারই পরিবার আছে, সংসার আছে, তারা সবটা জানে বোঝে, কিন্তু তারপরেও তারা একে অপরের থেকে নিজেকে দূরে রাখতে ব্যর্থ হয়। তো এরপর থেকে তারা প্রায় প্রতিদিনই দেখা করে। আর হ্যাঁ, তার সঙ্গে তারা ওটাও করতে থাকে। আর তারা একে অপরের সঙ্গে এই মিলিত হওয়ার পরে একে অপরের সঙ্গে খুব নিদারুণভাবে জড়িয়ে যায়। মানে এইবারে তারা একে অপরকে ছাড়া কীভাবে থাকবে সেটাই বুঝতে পারছে না। তো রবির স্ত্রী দীপা ব্যাপারটা বুঝতো, কারণ সে তো বিয়ের আগেই জানতো যে রবি আর মাসা এরা একে অপরকে খুব ভালোবাসে। তো দীপা সবটা জেনেও সে রবিকে কিছুই বলে না। অবশ্য সে মনে মনে কষ্টই পায়। তো একদিন মাসার হাজব্যান্ডের এই কলকাতা থেকে বদলি হয়ে যায়। তো তারা যেহেতু এখান থেকে চলে যাবে, তাই তারা একটা পার্টির আয়োজন করে। তো এই পার্টিতে রবিও ছিল। তো এই পার্টির মধ্যে এক ফাঁকে রবি আর মাসা দেখা করে। তো মাসা রবিকে বলে, তুমি যেভাবে হোক আমাদেরকে আটকাও, নাহলে আমাকে আটকাও, কিছু একটা বুদ্ধি বার করো, আমি তোমাকে একবার হারিয়ে ফেলেছি, আর হারাতে পারবো না। কিন্তু রবি কিছুই বলে না, কারণ সে যে মাসার জন্য দীপাকে ডিভোর্স দেবে বা ছেড়ে দেবে এর কোনো কারণ নেই। আর তাছাড়া দীপাদের সম্পত্তি, দোকান এখন তো রবি সব ভোগ করছে। সুতরাং দীপাকে ছাড়া আর নিজের পেটে লাথি মারা সমান। আর তাছাড়া দীপা এখন রবির ওপরেই নির্ভরশীল। সুতরাং রবি এখানে খুব করে চাইলেও রবির কিছুই করার নেই। আর রইল কথা, এদের নতুন করে আবার সম্পর্কে জড়ানোর কি দরকার ছিল? প্রেম শব্দটা 2.5 অক্ষরের, কিন্তু এর মানে বাইকে বোঝা অতটাও সহজ ব্যাপার না। তো দেখতে দেখতে সেই দিনটাও চলে আসে যেদিন মাসারা এখান থেকে চলে যাবে। তো মাসা ট্রেনে ওঠার আগে মাসার চোখ পুরো স্টেশন চত্বরটা রবিকেই খুঁজে চলেছে। হ্যাঁ, অবশেষে রবি আসে। তো মাসা রবিকে দেখতে পেয়ে তাকে একটা আড়ালে টেনে নিয়ে যায় এবং সে একটা আশার আলোর মতো রবিকে একটানা বলে যায়, রবি তুমি কি বুদ্ধি বার করলে? আমরা কোথায় যাব? তুমি বলো, আমি তোমার সঙ্গে এক্ষুনি পালাতে রাজি, আমার কিছুই লাগবে না, কোনো রকমে দুজনার মাথা বোঝার ঠাঁই হলেই হবে। রবি শুধু ফ্যাল ফ্যাল করে চেয়েই থাকে, সে কিছুই বলতে পারে না। আর তখনই সেখানে ওই ইয়ানি চলে আসে এবং সে রবিকে দেখে বলে, আরে তুমি এখানে? যাক, ভালোই হয়েছে, আমরা এখান থেকে আজই চলে যাচ্ছি। তো এরপরে মাসা ট্রেনে উঠে যায় আর রবি পুরো স্তব্ধ হয়ে মাসাকেই দেখতে থাকে। তো এরপরে ট্রেনটি ছেড়ে যেতেই রবির কি একটা মনে হয়, সে তখন মাসার পিছনে বুদ্ধি সাহসে দৌড়াতে থাকে। কিন্তু ট্রেনের সঙ্গে কি আর দৌড়ে পারা যায়? মাসাকে এইবারে সে সত্যি সত্যি সারা জীবনের মতো হারিয়ে ফেলে। আর রবি ওই স্টেশনেই থম মেরে দাঁড়িয়ে থাকে। তার আজকে নিজের ওপরেই খুব রাগ হচ্ছে, কিন্তু সে বাকরুদ্ধ। তো এরপরে বেশ কিছু বছর কেটে যায়। রবির এখন ভরা সংসার, তার 2 ছেলে হয়েছে। আর রবি এখন কলকাতার অন্যতম ধনী ব্যক্তি। তো দীপা এসে রবিকে বলে যে তোমার সঙ্গে কেউ দেখা করতে এসছে। তো রবি নিচে এসে দেখে মাসার হাজব্যান্ড ইয়ানি দেখা করতে এসছে। তো তারা প্রাথমিক আলাপ পর্ব সারার পরে রবি মাসার খোঁজ জিজ্ঞাসা করে। ইয়ানি বলে, তুমি তো জানতেই যে মাসা প্রেগনেন্ট ছিল, কিন্তু মাসা যে প্রেগনেন্ট ছিল এটা রবি জানতোই না। ইয়ানি বলে, আমরা কেরালায় চলে গেছিলাম এবং ওখানে আমার একটা ছেলে সন্তান হয়। কিন্তু দুঃখের বিষয় কি জানো, কয়েকটা বছর পরে একটা টেস্টে আমি জানতে পারলাম যে ওই ছেলেটা আমার নয়, ছেলেটা অনেকটাই তোমার মতো দেখতে। তো এটা শুনে রবির পুরো মাথায় ঘুরে যায়। সে এইবারে বুঝতে পারে মাসা সেদিন এত করে কেন তাকে নিয়ে পালানোর কথা বলছিল। তো রবি মাসার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে যে ওরা এখন কোথায় আছে। তো সে কতকটা আনখিয়ালিভাবেই বলে, কি জানি কোথায় আছে, হয়তো ওদের সেই আগের জায়গাতেই আবার ফিরে গেছে। তো এরপরে রাত্রেবেলা রবি আলমারি থেকে বেশ খানিকটা টাকা বার করে সে চলে যাচ্ছিল। আর তখনই সে দীপার সম্মুখীন হয়ে যায়। তো দীপা রবিকে বলে, আর কি কখনো আমাদের জন্য ফিরবে? রবি বলে, জানি না। তো এরপরে রবি সেই পতিতালয়ে আবার চলে আসে যেখানে মাসা থাকতো। তো রবি এখানে অনেক খোঁজে, কিন্তু মাসাকে সে পাচ্ছিল না। হঠাৎ সে একটি ঘরের মধ্য থেকে কিছু শব্দ শুনতে পায় এবং জানলা দিয়ে সেই ঘরে উঁকি মারে এবং দেখতে পায় মাসা তার ছেলেকে স্নান করাচ্ছে। তো এরপরে রবি দরজা খোলে এবং সে মাসাকে বলে, আমি তোমার সঙ্গে থাকতে চাই। তো মাসা রবির মুখের ওপরেই বলে, আমাকে নিয়ে তোমার ভাবার কোনো অধিকার নেই, তোমার সঙ্গে আমি থাকতে চাই না, তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। রবি বলে, আমার এখানে আসাই উচিত হয়নি। তো এরপরে রবি চলে যাওয়ার সময় মাসার ঘরের জানালা দিয়ে ওই টাকার খামটি সে ফেলে দেয়।
তো এরপরে রবি দ্রুত এসে লঞ্চে উঠে পড়ে। আর এদিকে মাসা তখন রবি রবি করে চিৎকার করতে করতে লঞ্চটির দিকে ছুটতে থাকে, কিন্তু ততক্ষণে লঞ্চ ছেড়ে দিয়েছে। আর রবি এইবারে পিছন ঘুরে আর তাকায় না। আর ঠিক এখান থেকেই তারা সারা জীবনের মতো একে অপরকে হারিয়ে ফেলে। তো এরপরে সিন বর্তমানে আসে, আর সেই কারখানার সিন আমরা দেখতে পাই। তো সেখানে থাকা সেই বৃদ্ধা মহিলাটি এই লোকটিকে ডাকে এবং তাকে বসতে বলে, আর তার নাতনিকে লোকটির জন্য চা করে নিয়ে আসতে বলে। তো এই বাচ্চা মেয়েটিকে দেখতে অনেকটা সেই ছোট্টবেলার মাসার মতো। তো বৃদ্ধ লোকটি বৃদ্ধা মহিলাটিকে বলে, এই কারখানার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই কারখানায় যে আমি কাউকে দেখতে পাবো এটা আমি স্বপ্নেও ভাবিনি। আর আপনারা এখানে মানে কেন? এখানে কেউ থাকে না তো? তো বৃদ্ধা মহিলাটি বলে, আসলে আমারও অনেক স্মৃতি আছে এখানে, আর আমার ভালোবাসা তো এখান থেকেই শুরু। তবে আমাদের ভালোবাসাটা পূর্ণতা পেয়েও পাইনি। তবে আমার বিশ্বাস যদি সে এখনও বেঁচে থাকে তবে সে এই কারখানায় একটিবারের জন্য হলেও আসবে। আপনার কটা ছেলে মেয়ে? তো বৃদ্ধ লোকটি বলে, আমার 2টো ছেলে। না, 3টে ছেলে। বৃদ্ধা বলে, আমার একটি মাত্র ছেলে ছিল, ওকে আমি বিয়েও দিয়েছিলাম, কিন্তু অল্প বয়সেই ও মারা যায়। এটা আমার ছেলেরই মেয়ে। তো বৃদ্ধা লোকটির চোখটা ছলছল করে ওঠে। তো সে উঠে বলে, আমাকে এইবারে যেতে হবে, আমি আসি, আপনারা ভালো থাকবেন। বৃদ্ধা মহিলাটি বলে, হ্যাঁ, আপনারাও ভালো থাকবেন। তো এরপরে লোকটি চলে যায়। তো এবারে বৃদ্ধা মহিলাটির নাতনি জিজ্ঞাসা করে যে ওই লোকটি কে ছিল। বৃদ্ধা মহিলাটি বলে, ওর নাম রবি। হ্যাঁ, ঠিকই ধরেছ, এরাই মাসা আর রবি। এরা দুজন দুজনকেই চিনতে পেরেছিল, কিন্তু কেউ কাউকে পরিচয় দেওয়ার সাহস পায়নি। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।